নগর পড়লে দেবালয় যেমন এড়ানো কঠিন, তেমনি বিবাদমান রাষ্ট্রগুলোর দ্বন্দ্ব সংঘাতে সাধারণ মানুষও কোনো দিক দিয়েই ছাড় পায় না। সীমান্তের অন্য পাশ থেকে উড়ে আসা গোলার আঘাতে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা ইকবাল আহমেদ ৭ মে সকালে নিহত হন। আগের দিন পেহেলগাম হত্যাকাণ্ডের অভিযোগে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তান অবশ্য পেহেলগাম হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। নিহত ইকবালের ভাই ফারুক আহমেদ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলছিলেন যে ভাই মারা যাবার পর থেকেই তার পরিবার সমস্যায় পড়া শুরু করেছে। ইকবালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি টিভি চ্যানেল তাকে সন্ত্রাসবাদী বলে অভিযোগ করতে শুরু করে। তবে স্থানীয় পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে এই অভিযোগ অসত্য। ফারুক বলছিলেন, আমার ভাই একজন শিক্ষক ছিলেন, কিন্তু তার দাড়ি ও টুপি দেখেই তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তারা। এটা যেন আমাদের কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া। আমরা ইকবালকে হারিয়েছি, আর তারপরেই গণমাধ্যম তাকে অসম্মান জানালো। মৃত মানুষ তো আর নিজের হয়ে কিছু বলতে পারে না। ভারত পাকিস্তানের মধ্যে একদিকে যখন সামরিক সংঘাত বাড়ছিল, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের ভুয়া খবর ছড়ানোর লড়াই শুরু হয়। নিহত ইকবালের পরিচয় নিয়েও তেমন গুজব ছড়ানো হয়েছিল। ভারতের একটি স্বাধীন সংবাদ পোর্টাল নিউজ লন্ড্রির ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পাণ্ডে বলছিলেন, যে মাত্রায় ভুল তথ্য ও অপতথ্য প্রচার হয়েছে গণমাধ্যমে, তা দেখে অবাক হয়ে যাওয়ার মতো। ইকবাল আহমেদকে সন্ত্রাসী বলে বর্ণনা করে খবর দেখিয়েছিল জি নিউজ, এবিপি এবং নিউজ 18 সহ আরও কয়েকটি চ্যানেল। এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়ে চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করে বিবিসি। একটি চ্যানেল দাবি করে যে ইকবাল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একজন সদস্য ছিলেন। ইকবালের বিরুদ্ধে অভিযোগগুলো এত ব্যাপকভাবে এবং এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ৮ মে পুঞ্চ পুলিশ একটি বিবৃতিতে স্পষ্ট করে যে সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণের সময় মাদ্রাসার ভেতরেই মারা গেছেন ইকবাল। পুঞ্চ পুলিশ এই ধরনের মিথ্যে তথ্য দৃঢ়ভাবে খারিজ করেছে। মৃত মৌলানা ইকবাল আহমেদ এলাকার একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এবং কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তার কোনো যোগ ছিল না। ফারুক বলছিলেন, এই বিবৃতিটা আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তার আগেই ভুয়া খবরটা ভারতের লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। ফারুক আরও বলেছিলেন যে পরবর্তীতে নিউজ 18 ছাড়া আর কেউই ওই ভুলের জন্য প্রকাশ্যে তার কাছে বা নিজেদের দর্শকদের কাছে ক্ষমা চায়নি। ফারুক আহমেদ বলেছিলেন যে তিনি চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান, তবে তাতে কিছুটা সময় লাগবে, কারণ তার পরিবারকে দৈনন্দিন জীবনে টিকে থাকার লড়াইটা লড়তে হচ্ছে এখন।